নতুন করে আলোচনার ইঙ্গিত চীন যুক্তরাষ্ট্রের। এদিকে যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বললেন হাসনাত। জানাবো পাকিস্তানের আকাশ বন্ধ, এয়ার ইন্ডিয়ার $600 মিলিয়ন বাড়তি খরচ। আরও জানাবো দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা। সর্বশেষ জানাবো গাজা ইসরায়েলি হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নতুন করে আলোচনার ইঙ্গিত চীন যুক্তরাষ্ট্রের। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে বেজিং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বাণিজ্য আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে। খবর CNN-এর। মুখপাত্র বলেন, চীনের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে একাধিক বার্তা পাঠিয়েছে। চীন বর্তমানে এই প্রস্তাব মূল্যায়ন করছে, তবে চীন স্পষ্ট করেছে যে কোনো আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে মুখপাত্র বলেন, বাণিজ্য যুদ্ধ একতরফাভাবে যুক্তরাষ্ট্র শুরু করেছে। যদি তারা সত্যি আলোচনা করতে চায় তবে তাদের আন্তরিকতা দেখাতে হবে, যার মধ্যে তাদের ভুল সংশোধন করে একতরফা শুল্ক বৃদ্ধি বাতিল করার প্রস্তুতি নেওয়া অন্তর্ভুক্ত। এই মন্তব্য বাণিজ্য যুদ্ধের জেরে উত্তপ্ত চীন আমেরিকা সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন যে তার প্রশাসন চীনের সঙ্গে আলোচনা করছে, তবে চীন প্রতিবারই এই দাবি সরাসরি অস্বীকার করেছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখন সংকটের মুখে। গত মাসে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 145% করেছেন, যার ফলে অনেক চীনা ব্যবসায়ীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। জবাবে চীনও আমেরিকান পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 125% করেছে। যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বললেন হাসনাত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে ঘোষণা দেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকাল 3টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। পাকিস্তানের আকাশ বন্ধ, এয়ার ইন্ডিয়ার $600 মিলিয়ন বাড়তি খরচ। ভারতীয় বিমান কোম্পানির জন্য পাকিস্তানের পক্ষ থেকে আকাশপথ বন্ধ করায় অতিরিক্ত $600 মিলিয়ন ব্যয়ের আশঙ্কা করেছে এয়ার ইন্ডিয়া। এমনটি জানিয়ে এক চিঠিতে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে ক্ষতিপূরণমূলক ভর্তুকি দেওয়ার অনুরোধ করেছে বিমান কোম্পানিটি। বৃহস্পতিবার 1 মে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। চিঠির বরাতে রয়টার্স বলেছে, যদি পাকিস্তানের আকাশপথ নিষেধাজ্ঞা আগামী 1 বছর স্থায়ী হয় তাহলে বিকল্প রুটে বিমান পরিচালনার কারণে দীর্ঘ ফ্লাইট সময় এবং বাড়তি জ্বালানি ব্যয়ের ফলে এই অতিরিক্ত খরচ হতে পারে। এয়ার ইন্ডিয়া সতর্ক করে বলেছে, এই দীর্ঘ ফ্লাইট সময় যাত্রীদের ওপরেও প্রভাব ফেলবে। ফলে প্রতি বছর নিষেধাজ্ঞা কার্যকর থাকলে এয়ার ইন্ডিয়া $591 মিলিয়ন বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছে। এই নিষেধাজ্ঞা এসেছে পেহেলগাম সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায়। দিল্লি দাবি করেছে হামলার পেছনে পাকিস্তানের গোয়েন্দা মহলের হাত রয়েছে। এই নিষেধাজ্ঞা 23 মে পর্যন্ত কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে, তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ওপর প্রভাব ফেলছে না। ফলে এয়ার ইন্ডিয়া ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ক্ষতিপূরণমূলক ভর্তুকি দেওয়ার জন্য। চিঠিতে তারা বলেছে, আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য উপায়। পরিস্থিতি উন্নত হলে ভর্তুকি প্রত্যাহার করা যাবে। চিঠিতে আরও বলা হয়, আকাশসীমা বন্ধ থাকার কারণে জ্বালানি খরচ অতিরিক্ত ক্রু ব্যবস্থাপনা সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এয়ার ইন্ডিয়ার ওপর। এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়া বা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। এয়ার ইন্ডিয়া ছাড়াও অন্য সংস্থাগুলোর ওপরও এর প্রভাব পড়ছে, তবে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে, কারণ 2023-24 অর্থ বছর এই সংস্থাটি $520 মিলিয়ন নিট ক্ষতির সম্মুখীন হয়েছে। ইন্ডিগো জানিয়েছে তাদের কিছু ফ্লাইটে প্রভাব পড়েছে। উদাহরণস্বরূপ বৃহস্পতিবার দিল্লি থেকে আজারবাইজানের বাকুগামী ফ্লাইটটি 5 ঘন্টা 43 মিনিট সময় নিয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে 38 মিনিট বেশি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এয়ার ইন্ডিয়া।
কারণ আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে এমন ফ্লাইটের সংখ্যাই তাদের বেশি। উদাহরণস্বরূপ দিল্লি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইটগুলো এখন কমপক্ষে 1 ঘন্টা অতিরিক্ত সময় নিচ্ছে এবং ফলে বেশি জ্বালানি প্রয়োজন হচ্ছে। এপ্রিল মাসে শুধুমাত্র দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকামুখী প্রায় 1200টি ফ্লাইট পরিচালনা করেছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগো। রয়টার্স জানিয়েছে সরকার বিমান সংস্থাগুলোর ওপর প্রভাব কমানোর জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডাগামী দীর্ঘ ফ্লাইটে অতিরিক্ত পাইলট অনুমোদন কর ছাড় এবং ব্যতিক্রমীভাবে পাকিস্তানের মিত্র চীনের সঙ্গে ওভারফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য আলোচনার বিষয় রয়েছে। দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কে রাষ্ট্রপতি প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার 2 মে ভোরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ তথ্য জানান। নেতানিয়াহু বলেন, এই হামলা সিরিয়ায় ইসরায়েলি অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। দক্ষিণ দামেস্কে সিরিয়া বাহিনী অবস্থান ইসরায়েল মেনে নিবে না এবং ভূত সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করবে না। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ সুন্নি জঙ্গিদের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়ে পড়া ভূত সংখ্যালঘুদের রক্ষার প্রতিশ্রুতি রক্ষার অংশ। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দামেস্কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রাসাদের কাছে হামলা চালায়। তবে লক্ষ্যবস্তু কী ছিল তা প্রকাশ করা হয়নি। সিরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। উল্লেখ্য, 2023 সালের ডিসেম্বরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আনেন আহমদ আল শারা, যিনি একসময় আল কায়েদার ঘনিষ্ঠ ছিলেন। তিনি বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। গত মঙ্গলবার 27 এপ্রিল দামেস্কের জার্মানায় ভ্রুজ অধ্যুষিত এলাকায় ভ্রুজ ও সুন্নি বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্বনবীকে কটাক্ষ করে প্রচারিত একটি ভয়েস রেকর্ডিংকে কেন্দ্র করে, যেটিকে সুন্নি গোষ্ঠী এক ভ্রুজ সদস্যের কাজ বলে সন্দেহ করে। পরবর্তীতে এই সহিংসতা ছড়িয়ে পড়ে সিরিয়ার রাজধানীর উপকণ্ঠ শাহনায়তেও। এই ঘটনাগুলিকে ঘিরে সিরিয়ার ভ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও ইসরায়েলের ভূমিকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। সূত্র দ্য গার্ডিয়ান। গাজায় ইসরায়েলি হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে, যার ফলে গত 24 ঘন্টায় নারী ও শিশুসহ কমপক্ষে 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 52,400 ছাড়িয়ে গেছে। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। খবরে বলা হয়, বৃহস্পতিবার দিনজুড়ে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 31 জন নিহত হয়েছেন। এছাড়া শুক্রবার ভোরেও ভূখণ্ডটির একটি বাড়িতে ইসরায়েলি বোমার আঘাতে 6 জন প্রাণহানির খবর পাওয়া গেছে বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে যে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় কোনো ত্রাণ পৌঁছাতে পারছে না। গাজায় ত্রাণ সরবরাহের জন্য প্রস্তুত 3000 ট্রাক উপত্যকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান এই পরিস্থিতিকে একটি জঘন্য বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে গাজায় শিশুরা অনাহারে রয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের কাছে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, যেখানে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে 92% শিশু এবং গর্ভবতী নারী এখন তীব্র অপুষ্টিতে ভুগছেন। গাজায় আল জাজিরার সংবাদদাতা ইসরায়েলের 60 দিনের অবরোধকে বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করা হিসেবে বর্ণনা করেছেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 52,418 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।